ডেসমোডিয়াম গঞ্জেটিকাম বহুল প্রচলিত একটি প্লান্ট মেডিসিন। ঐতিহ্যগতভাবে অনেকেই এটিকে বেদনানাশক এবং জ্বরনাশক হিসাবে ব্যবহার করে থাকেন। এর বাইরেও এর কিছু ট্র্যাডিশনাল ইউজ রয়েছে, যেমন এটি একটি শক্তিশালী নার্ভ টনিক, এটি হ্যাপাটোপ্রোটেক্টিভ এবং ব্রঙ্কোডাইলিউটর হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এটি শ্বাসকষ্টের রোগে উপকারী এবং লিভারের সুরক্ষায় ব্যবহৃত হয় এবং নার্ভ শক্তিশালী করতে ব্যবহৃত হয়। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ডেসমোডিয়াম গঞ্জেটিকাম কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যুক্তিসঙ্গত এবং এটি কোন কোন ক্ষেত্রে কার্যকরী সে বিষয় নিয়ে। তো প্রথমে দেখি ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে কি কি রয়েছে এর মধ্যে। তো এর প্রধান প্রধান যে সমস্ত ফাইটোকেমিক্যাল, তার মধ্যে রয়েছে অ্যালকালয়েডের মধ্যে আছে ডেসমোডিন, গঞ্জেটিন। এই ফাইটোকেমিক্যাল সাধারণত নিউরোমডুলেশন করে, স্মুথ মাসেল রিল্যাক্স করে, তার মানে এটি নার্ভ টনিক হিসাবে কাজ করে এবং বিশেষ করে ব্রঙ্কোডাইলেটর হিসাবে স্মুথ মাসেল রিল্যাক্সেশনের মাধ্যমে কাজ করে। এর মধ্যে ফ্লাভোনয়েড আছে, কোয়ারেকটিন এবং ক্যাম্ফেরল, এটা জানি আমরা, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তার মানে এটি প্রদাহনাশক। আইসোফ্লাভোন আছে এর মধ্যে, ফরমোনেটিন এবং বিশেষ করে বায়োকেনিন, এইগুলো মূলত হরমোন মডুলেশন করে এবং ইমিউন সিস্টেম রেগুলেট করে। স্যাপোনিন রয়েছে এর মধ্যে, বিশেষ করে ট্রিটারপেনয়েড স্যাপোনিন, এটা ইমিউন মডুলেটর হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফেনোলিক কম্পাউন্ড আছে, বিশেষ করে এর মধ্যে কিছু পলিফেনলস আছে যেগুলো ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং করে, অর্থাৎ সেল ড্যামেজ কমায়, এই হিসাবে হ্যাপাটোপ্রোটেক্টিভ হিসাবে কাজ করে। এই টোটাল যে ফাইটোকেমিক্যাল গুলোর কথা আমি বলেছি, অ্যালকালয়েড বলেছি, ফ্লাভোনয়েড, আইসোফ্লাভোনস, তারপরে স্যাপোনিন, ফেনোলিক কম্পাউন্ডস, এই টোটাল ফাইটোকেমিক্যাল গুলো কম্বাইন করে আমরা যেহেতু মাদার টিংচার প্রয়োগ করি, ফলে কম্বাইনলি এর মধ্যে থাকে। তো এগুলো মানবদেহে মলিকুলার বা সেলুলার লেভেলে কিভাবে কাজ করে, কি কি কাজ করে, সে বিষয়টি আমি একটু উল্লেখ করছি। অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করে বা কমায়। ফ্লাভোনয়েড যে ফাইটোকেমিক্যাল রয়েছে, কোয়ারেকটিন এবং ক্যাম্ফেরল, এগুলো সরাসরি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা আরওএস কে নিউট্রিলাইজ করে। আরওএস নিউট্রিলাইজ করার মাধ্যমে এটি যে সেল মেমব্রেন লিপিড অ্যাটাক, সেটা বা লিপিড পারঅক্সিডেশন, এটিকে কমায়। তো ডেসমোডিয়াম মূলত এখানে এতে পলিফেনল আছে, এটা মূলত এই চেইন রিঅ্যাকশনটাকে ব্লক করে দেয়। এর ফলাফল হিসেবে সেল মেমব্রেনের যে ইন্টেগ্রিটি সেটি বজায় থাকে, ক্রনিক ইনফ্লামেশন কমে এবং টিস্যু ডিজেনারেশন ধীর হয়, অর্থাৎ টিস্যুর যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে হার, সেই হারটি কমে যায়। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাথওয়ে মডুলেট করে এই ডেসমোডিয়াম গঞ্জেটিকাম। এর মধ্যে যে ফ্লাভোনয়েড এবং বিশেষ করে স্টেরলস আছে, এগুলো মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা যে সিগন্যালিং পাথওয়ে, এটাকে ইনহিবিট করে, মানে এটিকে কমিয়ে রাখে বা দমন করে। তো সাধারণত এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো মূলত ইনফ্ল্যামেটরি জিন অ্যাক্টিভেট করে। এই ক্ষেত্রে ডিসমোডিয়াম যেটি করে সেটি হচ্ছে এই বিশেষ করে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 বিটা, তারপরে কক্স2 এনজাইমকে এক্সপ্রেশনটাকে কমিয়ে দেয়, অর্থাৎ এই সাইটোকাইন গুলোকে, ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলোকে সে দমন করে রাখে। এর ফলাফল সাইটোকাইন কমে গেলে সেক্ষেত্রে ইনফ্ল্যামেটরি যে সেল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এগুলোর রিক্রুটমেন্ট কমে যায় এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায়, ফলে পেইন সেনসেশনটা কমে যায় এবং পেইন সেনসেশন কমে যায় এবং ক্যাপিলারি যে পারমিবিলিটি সেটা কমে এবং এডিমা বা শোথ কমে যায়। এই হচ্ছে মূলত এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ। এই কাজের ফলাফল হচ্ছে টিস্যু ইনফ্ল্যামেশন কমে, পেইন সেনসেশন কমে বা পেইন হ্রাস পায় এবং ক্রনিক ইনফ্ল্যামেটরি সাইকেল সেটা ভেঙে যায়, অর্থাৎ প্রদাহনাশক হিসেবে কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটি স্মুথ মাসেল রিল্যাক্স করে। আমি শুরুতে বলেছিলাম এটি ব্রঙ্কোডাইলিউটর হিসেবে কাজ করে। তো আমরা জানি শ্বাসকষ্টের সময় যেটা হয় সেটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম হয়, অর্থাৎ এগুলো সংকুচিত হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে এর যে অ্যালকালয়েড রয়েছে, এই অ্যালকালয়েড গুলো তো মূলত ক্যালসিয়াম চ্যানেলটাকে মডুলেশন করে, এখানে অতিরিক্ত ক্যালসিয়াম প্রবেশ করতে দেয় না। ক্যালসিয়াম যদি কম প্রবেশ করে তাহলে স্মুথ যে মাসেলের কন্ট্রিকশনটা কম হয়, এই কন্ট্রিকশনটা কম হলে স্পাজমটা কম হয়। তার মানে হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স করার মাধ্যমে এয়ারওয়েটাকে সে ডিলেটেশন করে, অর্থাৎ শ্বাস নিতে সহজ হয়। এবং এটা যেমন রেসপিরেটরি সিস্টেমের উপরে বা ট্র্যাক্টের উপরে কাজ করে, এর পাশাপাশি এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে স্পাজম হয়, যার কারণে আমরা কলিক বা পেট ব্যথা বলি, সেই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্পাজমের ক্ষেত্রেও এই স্মুথ মাসেল কন্ট্রাকশনটা কাজ করে, ফলে এটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে পেট ব্যথা বা কলিক কমাতে সাহায্য করে। এবং এটি বিশেষ করে ইউটেরাইন যে রিল্যাক্সেশনের মাধ্যমে সেই ক্ষেত্রেও এটি কাজ করে, অর্থাৎ তলপেটে আমরা পেলভিক মাসেলের যে ক্র্যাম্পিং হয় সেটিও এটি নিয়ন্ত্রণে কাজ করে।
ইমিউন মডুলেশন হিসেবে কাজ করে, বিশেষ করে যে স্যাপোনিন এবং আইসোফ্লাভোনস রয়েছে, এগুলো ইমিউন সেলকে সিগন্যালিং ব্যালেন্স করে, ম্যাক্রোফেজ ওভারঅ্যাকশনটাকে কমায় কিন্তু বেসলাইনটা ঠিক রাখে। অর্থাৎ ইমিউন সিস্টেমটাকে হাইপার হতে দেয় না, ওভার অ্যাক্টিভ হতে দেয় না, আবার ইনঅ্যাক্টিভ হতে দেয় না, অর্থাৎ এটাকে রেগুলেট করে এর যে স্বাভাবিক কার্য প্রক্রিয়া সেটিকে ঠিক রাখে। ফলে ক্রনিক যে ডিজিজ বা ক্রনিক রোগে এটা ইমিউন স্টেবিলাইজেশনটা স্থির হয় এবং অটো ইনফ্ল্যামেটরি ড্যামেজটা কমে যায় এবং রিকভারি ফেজটা দ্রুত হয়। হেপাটোপ্রোটেক্টিভ শুরুতে বলেছি যে এটা ব্রঙ্কোডাইলিউটার এবং হেপাটোপ্রোটেক্টর অর্থাৎ লিভারের সুরক্ষায় কাজ করে। তো এই ক্ষেত্রে মূলত এই ডেসমোডিয়াম কনজেটিকাম অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা পালন করে, অর্থাৎ হেপাটোসাইটের যে লিপিড মেমব্রেন সেটাকে প্রোটেক্ট করে, বিশেষ করে গ্লুটাথিয়ন সিনথেসিস বাড়িয়ে দেয়, ফলে ইন্ট্রাসেলুলার যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়া সেটা বৃদ্ধি পায়। এর ফলে লিভারের যে এনজাইম সেটা ইলাভেশন এসজিবিটি এসজিওটি সেটা কমে যায়, নরমালাইজ হয়। ফ্যাট অ্যাকুমুলেশন জনিত যে ফ্যাটি লিভার ডিজিজ সেটা আর্লি স্টেজে থাকলে সেটি রিকভারিতে কাজ করে এবং লিভারের যে রিজেনারেশন প্রসেসটাকে সাপোর্ট করে, অর্থাৎ লিভারের সেল পুনরুৎপাদনে সহযোগিতা করে। এইভাবে মূলত এটি লিভারের সুরক্ষায় কাজ করে। নার্ভ সিস্টেম মডুলেশন করে, আমি এটিকে বলেছিলাম নার্ভ টনিক হিসাবে কাজ করে। তো এই ক্ষেত্রে যে অ্যালকালয়েড রয়েছে এটি মূলত মাইল্ড সিএনএস ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যাতে ওভার অ্যাক্টিভ বা হাইপার অ্যাক্টিভ না হয় সেটা নিয়ন্ত্রণ করে। এর যে ফ্লাভোনয়েড রয়েছে সেটি নিউরো ইনফ্লামেশন কমায়। তার মানে অক্সিডেটিভ স্ট্রেস যদি কমে তাহলে নিউরোনাল মেমব্রেনের স্টেবিলিটি বাড়ে এবং নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্স কিছুটা নরমালাইজ হয়। স্ট্রেস ইনডিউসড যে কর্টিসল ইফেক্ট থাকে সেটাও ইনডাইরেক্টলি কিছুটা কমে। এভাবে মূলত এই ডেসমোডিয়াম গঞ্জেটিকাম নার্ভ টনিক হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যাংজাইটি, ইরিটেবিলিটি এগুলো কমিয়ে দেয়, স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করে। এইভাবেই মূলত এটি নার্ভ টনিক হিসেবে কাজ করে। তো এই হচ্ছে মূল ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের আলোচনা, অর্থাৎ ফাইটোকেমিক্যালের ভিত্তিতে ডেসমোডিয়াম গঞ্জেটিকামের মধ্যে যা যা রয়েছে সেগুলো এই কাজগুলো করতে পারে, যেগুলো আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। আরেকবার বলছি, সেটা হচ্ছে এটি এন্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, অর্থাৎ ব্যথা কমায়, প্রদাহনাশক হিসেবে কাজ করে, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে সেল ড্যামেজ কমায়। তারপরে এটি এন্টি স্পাজমোটিক হিসেবে কাজ করে, অর্থাৎ স্মুথ মাসেলকে রিল্যাক্স করার মাধ্যমে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে কাজ করে, পেট ব্যথা নিয়ন্ত্রণে কাজ করে, তলপেটে ব্যথা বা ক্র্যাম্পিং নিয়ন্ত্রণে কাজ করে। এটা ইমিউন সিস্টেম মডুলেশনের উপরে কাজ করে এবং হেপাটোপ্রোটেক্টিভ হিসাবে লিভারের ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণে কাজ করে বা লিভারে ফ্যাট জমতে দেয় না এবং লিভারের সেল রিজেনারেশনে ভূমিকা রাখে এবং ড্যামেজ রোধ করে। এবার এটা নার্ভ টনিক হিসেবে মূলত ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ রাখে এবং নিউরো ইনফ্লামেশন কমায়, নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষায় সহায়তা করে। এভাবে এটি নার্ভ টনিক হিসেবে কাজ করে। এই ব্যাপারগুলোকে যদি আমরা সামারি করে এবার কোন কোন রোগের চিকিৎসায় আমরা এটিকে ব্যবহার করব সেটি যদি একটি তালিকা করি, তাহলে রেসপিরেটরি ডিজিজের মধ্যে আমরা এটিকে ব্রঙ্কিয়াল অ্যাজমা চিকিৎসা ব্যবহার করতে পারি। তারপরে এটি ক্রনিক ব্রঙ্কাইটিসের চিকিৎসা ব্যবহার করতে পারি, অ্যালার্জিক রাইনাইটিস এর চিকিৎসায় ব্যবহার করতে পারি। এই অ্যালার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে এটি মূলত ইমিউন মডুলেশন হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশনটাকে কমিয়ে দেবে। পোস্ট ইনফেকশাস কফের হিসেবে আমরা কাজ করতে পারি, বিশেষ করে রেসিডুয়াল এয়ারওয়েজ ইরিটেশন হচ্ছে, অর্থাৎ মিউকাস জমে যাচ্ছে এয়ারওয়েজ গুলোতে, সেগুলো বের করে দেওয়ার মাধ্যমে ব্রঙ্কোডাইলিটিস হিসেবে কাজ করতে পারে। তাহলে এটি হচ্ছে মূলত রেসপিরেটরি ডিজিজের সেক্টরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, তারপর হচ্ছে কফ, বিশেষ করে ক্রনিক কফ, এই সমস্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফিভার বা পোস্ট ইনফেকশাস সিনড্রোমের ক্ষেত্রে, অর্থাৎ জ্বর নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি ক্রনিক লো গ্রেড ফিভার নিয়ন্ত্রণে খুবই ভালো কাজ করে। এটাকে আমরা প্যারাসিটামলের সাথে তুলনা করতে পারি। প্যারাসিটামল যে প্রক্রিয়ায় কাজ করে, এই মূলত ডেসমোডিয়াম গঞ্জেটিকাম সেই প্রক্রিয়ায় কাজ করে। পার্থক্য হচ্ছে যেহেতু এটি প্লান্ট মেডিসিন, এক্ষেত্রে এটি কাজ করার প্রক্রিয়াটা কিছুটা স্লো থাকে এবং প্যারাসিটামল কিছু দ্রুত কাজ করে। কিন্তু আমাদের প্রয়োগ ক্ষেত্রটা যদি উপযুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এটি চমৎকার কাজ করে, কারণ প্যারাসিটামল শুধুমাত্র টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা পেরিফেরাল যে ইনফ্লামেশন বা এটি ইমিউন মডুলেটর হিসেবে কাজ করে না। কিন্তু ডেসমোডিয়াম গঞ্জেটিকাম কিন্তু লো গ্রেড ফিভার কমানোর সাথে সাথে এটা ইমিউন সিস্টেমটাকে আপডেট করে। তার মানে হচ্ছে তীব্র জ্বরের ক্ষেত্রে আমরা প্যারাসিটামলটা যেমন বেটার, আর লো গ্রেড ফিভারের ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘদিন যাবত অল্প মাত্রায় জ্বর হচ্ছে তার চিকিৎসা কিন্তু ডেসমোডিয়াম চমৎকার কার্যকরী।
এটি আমি অন্য কোনো মেডিসিনের অল্টারনেটিভ হিসেবে বলছি না, প্যারালাল বলছি না, আমি জাস্ট বিষয়টি বোঝানোর জন্য বলছি যে এটা আমরা যে জ্বর নাশক হিসাবে ফেব্রিফিউজ হিসেবে আমরা এটাকে প্রয়োগ করি এবং ওই ট্র্যাডিশনাল প্রয়োগ রয়েছে সেটি বৈজ্ঞানিকভাবে কিভাবে কাজ করে মূলত সেই প্রক্রিয়াটি বললাম। তারপরে এটি লিভার ডিসঅর্ডারের ক্ষেত্রে, বিশেষ করে ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরির ক্ষেত্রে হেপাটোসাইট প্রোটেকশন দেয়। তারপরে হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, বর্তমান সময়ে সবচেয়ে কমন সমস্যা যেটি লিভারের ক্ষেত্রে, সেটি হচ্ছে মানুষের জীবনযাপনের কারণে, অলস অকর্মণ্য জীবনযাপনের কারণে লিভারে ফ্যাট জমে যায়। এটা সাধারণত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই ক্ষেত্রে এটি চমৎকার কাজ করতে পারে অক্সিডেটিভ স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে। এবং মাইল্ড হেপাটাইটিস এর ক্ষেত্রে এটি কাজ করে, বিশেষ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট দেয়। তার মানে হচ্ছে ভাইরাস বা সংক্রমণ জনিত হেপাটাইটিস এর ক্ষেত্রেও ডেসমোডিয়াম সহায়ক ভূমিকা পালন। নিউরোলজিক্যাল এবং ফাংশনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে এটি বিশেষ করে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। এর বাইরে এটি নিউরোস্থানিয়া এবং বিশেষ করে ক্রনিক ফেটিগের ক্ষেত্রে এটি নার্ভ টনিক হিসাবে কাজ করে। স্ট্রেস ইনডিউসড যে সোমাটিক সিম্পটম বলে, অর্থাৎ এক্ষেত্রে নিউরো ইমিউন মডুলেশন করে। মূলত অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, তারপর হচ্ছে স্লিপ ডিসপ্যানিয়া, যাদের ইনসমনিয়া, এই জাতীয় সমস্যার চিকিৎসায় মূলত এই ডেসমোডিয়াম গঞ্জেটিকাম কার্যকরী। এর বাইরে ইনফ্ল্যামেটরি এবং মাসকুলোস্কেলিটাল যেটা হচ্ছে অর্থাৎ প্রদাহ নাশক এবং বোন রিলেটেড ডিজিজের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে, বিশেষ করে সাইটোকাইন সাপ্রেশনের মাধ্যমে। অস্টিও আর্থ্রাইটিস নিরাময়ে এটি কাজ করতে পারে এবং মায়ালজিয়া বা বডি এক, শরীর ব্যথা, শরীর ম্যাজম্যাজ করা, এই ক্ষেত্রে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং নিউরোমডুলেটরি ইফেক্টের মাধ্যমে এই মায়ালজিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। এর বাইরে জেনারেল উইকনেস এবং বিশেষ করে কনভালসেন্সনেস, বিশেষ করে পোস্ট ফিভার উইকনেস, অর্থাৎ দীর্ঘমেয়াদী জ্বর বা অন্য কোনো ইনফেকশাস ডিজিজ থেকে ডিজিজটা চলে যাওয়ার পরেও যে সামগ্রিক জেনারেল ওভারঅল যে একটা দুর্বলতা থাকে, অর্থাৎ শরীর রিকভারি ফেজে থাকে, সেই ক্ষেত্রে ডেসমোডিয়াম গঞ্জেটিকাম এই রিকভারি ফেজটাকে ত্বরান্বিত করে দ্রুত সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। তো এই হচ্ছে ডেসমোডিয়াম গঞ্জেটিকাম নিয়ে আলোচনা। এটি ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিতরে যে সকল রোগের উপর কার্যকরী সেটি আমি আলোচনা করলাম। আমাদের সামারি করি, অল্প কথায় শেষ করি, তাহলে ডেসমোডিয়াম গঞ্জেটিকাম একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন, এটি অ্যান্টি অক্সিডেন্টিভ মেডিসিন এবং ইমিউন মডুলেটরি মেডিসিন। অর্থাৎ এগুলো প্রদাহ নাশ করতে পারে এবং শরীরকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে শরীরের সেলকে রক্ষা করতে পারে এবং ইমিউন সিস্টেম মডুলেশনের মাধ্যমে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। আর যদি আমরা ক্লিনিক্যাল ডিজিজের ক্ষেত্রে বলি, তাহলে এটি ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো সমস্যা এটি ব্যবহৃত হতে পারে, লিভারের ডিসঅর্ডার বা ডিসফাংশনের সমস্যা এটি ব্যবহৃত হতে পারে এবং নার্ভাস ডেবিলিটি বা নার্ভের সমস্যার চিকিৎসা এটি ব্যবহৃত হতে পারে। তো এই ছিল ডেসমোডিয়াম গঞ্জেটিকাম নিয়ে আজকের আলোচনা। যারা এতক্ষণ শুনছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।